আমাদের ছোটবেলায় যারা ৯০-এর দশকের থেকে যারা আমরা বিলং করি, আমাদের কাছে ওই দূরদর্শনে মহালয়ার দিন ভোরবেলায় একটি প্রভাতী অনুষ্ঠান হতো, যার নাম মহিষাসুর মর্দিনী। দুঃখতিনাশিনী দেবী দুর্গা। সেই পুরনো দিনের দূরদর্শনে যার অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে মা দুর্গাকে টেলিভিশনের পর্দায় দেখেছি, এবং যিনি দেখতে শিখিয়েছেন মা দুর্গা এরকমই গর্জিয়াস হয়। আর সেই ছবিটাই আমাদের মনের ভিতরে এখনো রয়ে গিয়েছে। শহর কলকাতায় সবে সবে পা রেখেছেন, সঙ্গে এই মুহূর্তে আড্ডায় অভিনেত্রী, ডান্সার সংযুক্তা বন্দ্যোপাধ্যায় রয়েছে। স্বাগত সংযুক্তা দি, কেমন আছো? একটু তুমি প্লিজ বলো। তোমাকে বহু বছর ধরে আমি জাস্ট পিং করে রেখেছি, কবে আসবে একটা ইন্টারভিউ, কবে আসবে একটা ইন্টারভিউ। 2-3 বছর বাদে হাউস চেঞ্জ হয়ে গেল, তারপরে গিয়ে ওয়ালের তরফ থেকে তোমার থেকে পৌঁছাতে পেরেছি। কেমন আছো? কিন্তু ফাইনালি যোগাযোগ হয়েছে। আমি ভালো আছি, খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে তোমাদের এই আড্ডায় আসতে পেরে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। প্লেজার। আচ্ছা, একটু বলো সেই পুরোনো দিনের, কারণ যেহেতু তুমি রয়েছো, স্বাভাবিক অর্থেই দুর্গার এবং দূরদর্শন এই দুটো নিয়ে কথা আজকে হবেই, এবং সেটা ছাড়া হতে পারে না। আর সেই যে একটা মানে গ্ল্যামার কোশেন্ট ওই সময় দাঁড়িয়ে, মানে ওটার কি অদ্ভুত একটা অমোঘ মায়া ছিল। তুমি এগুলো মিস করো এখন? দূরদর্শনের স্ক্রিনেতে হয়তো মিস করছি, কিন্তু আমার কাজের সূত্রে সেই কাজটা, যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্স ট্রেনিং দিচ্ছি এবং নিজে অ্যাজ আ কোরিওগ্রাফার এবং পারফর্মার কাজ করছি বিভিন্ন জায়গায়, তাই সেই ম্যাজিকটা বোধহয় কনস্ট্যান্ট আছে। এবং দূরদর্শনে কাজ করার সূত্রে সারা পৃথিবীতে যেখানেই গেছি, এটা আমি অলওয়েজ বলি সব ইন্টারভিউতে, যেটা আমার পরম প্রাপ্তি, আমার বিশাল আশীর্বাদ ঈশ্বরের, যে সেই সূত্র ধরেই কিন্তু পরিচয় এবং কাজের গতি পায় যে কোনো জায়গায়। সেটা আমি ইউএসএ তে যখন ছিলাম সেখানেও পেয়েছি রেসপন্স, কানাডাতে এখন কারেন্টলি আছি, সেখানে আমার নিজস্ব একাডেমি রয়েছে, এবং আজও বহু বাবা মারা আসেন উইথ দ্য রিকোয়েস্ট কি আপনার কাছে যদি নাচ জাস্ট এসে ক্লাসে থাকতে পারি তাহলেই বোধহয় একটা ব্লেসিং। মানে এখনো সেই অরা অফ বিইং দ্য ক্যারেক্টার অফ দুর্গা হ্যাজ বিন সাস্টেইনড, আমি বলবো, which is a beautiful feeling of course. and আর একটা কনফার্মেশন হচ্ছে যে আমার কাজটার মাধ্যমে যে মানুষের এত ভালোবাসা এবং এত শ্রদ্ধা পেয়েছি বিকজ অফ এনঅ্যাক্টিং অ্যাজ দ্য ক্যারেক্টার অফ দুর্গা, সেটা কিন্তু আমার কাজের মধ্যে এখনো তার সূত্র বা সেই ইমোশনটা সাস্টেইনড হয়েছে। সেটা একটা দারুণ প্রাপ্তি। হ্যাঁ, অফকোর্স। কিভাবে এলো সুযোগটা, এবং ওই 10টা বছর কন্টিনিউয়াসলি মানে করে যাওয়া, এবং 1994-এ প্রথম মা দুর্গা হিসেবে আবির্ভাব দূরদর্শনে, তার পরের বছর হেমা মালিনী জি করেন মা দুর্গা, তারপরে আবার টানা বেশ অনেকগুলো বছর। এবং এটা একটা দারুণ অনুভূতি একজন শিল্পীর জন্য, যে 1994 আজ 2025 শেষ হতে চলেছে, এবং এখনো যা ভিউইং পাই থ্রু সোশ্যাল প্ল্যাটফর্মস এবং ইউটিউব, সেটা দূরদর্শনেরই হোক কি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলেই হোক, এবং যা অ্যামাউন্ট অফ রিকোয়েস্টস আসে কি ওই অনুষ্ঠানগুলোকে আবার দেখতে চেয়ে, বা দূরদর্শনের ওয়েবসাইটে আসছে যে ওই অনুষ্ঠানগুলোকে আমরা ফিরে দেখতে চাই। আমরা কিন্তু যখন 94-এতে এই কাজটার সঙ্গে প্রথম যুক্ত হই, তখন কিন্তু এই জিনিসটার কারোরই কিন্তু এই আকার নেবে, কারোরই কিন্তু এটা ধারণা ছিল না। এবং
আমি যেহেতু কলকাতা কালামণ্ডলমের ছাত্রী গুরু শ্রীমতী ডক্টর থাঙ্কমণি কুটি এবং গুরু পি গোবিন্দন কুটি, ওনাদের কাছে শিক্ষারত অবস্থায় এই অফারটা আসে এবং সেটা আসে কিন্তু গুরুজির হাত ধরেই। 1994-এ গুরুজি ডেকে পাঠান ফর সিলেকশন। কিসের সিলেকশন জানি না, এবারে মানে গুরু শিষ্য পরম্পরায় গুরুজি বলেছেন মানে ওইটাই লাস্ট ওয়ার্ড, তোমাকে আসতে হবে। গেছি, কেন গেছি? দূরদর্শনের কোনো প্রোগ্রামের ব্যাপারে পার্টিসিপেন্ট সিলেক্ট করতে আসছেন, দ্যাটস ইট। কিসের প্রোগ্রাম জানতাম না। আচ্ছা, কেন কি হবে, এবারে আন্টির কাছে থাকাকালীন আমরা দূরদর্শনেতে অনেক রকমের প্রোগ্রাম করেছি, আমরা সেইটাই একটা আন্ডারস্ট্যান্ডিং কি হয়তো সেরকমই কিছু একটা অনুষ্ঠান হবে যার জন্যে হয়তো স্পেসিফিক ড্যান্সার্সদেরকে সিলেক্ট করা হবে। এবারে আমি যেহেতু 3টে ফর্মই করতাম ওখানে, ভারতনাট্যম, মোহিনীঅট্টম অ্যান্ড কাথাকলি, সেই সংক্রান্ত কিছু হবে, দ্যাট ওয়াজ দি আন্ডারস্ট্যান্ডিং। এবারে তারপরে সেখান থেকে সিলেকশন হয় শর্মিষ্ঠা দাশগুপ্তর প্রোডাকশন এবং মানে উনি আর্টিস্টিক ডিরেক্টর ছিলেন এবং ডিরেক্টর ছিলেন সনত মাহান্ত। উনি তপন সিনহার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ওকে। তো উনি থিয়েট্রিক্যাল কম্পোনেন্ট এবং ওয়ার্কশপস করিয়ে তখন আমরা জানতে পাচ্ছি যে এরকম মহালয়ের বিশেষ প্রভাতী অনুষ্ঠান হবে এবং সেখানে আমাকে দুর্গার চরিত্র করতে বলা হয়েছে। টোটাল ওয়ার্কশপ এবং গ্রুমিং এর মাধ্যমে প্রিপারেশন হয়েছিল। ইট ওয়াজ টিডিয়াস অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ অলমোস্ট 10 to 15 days ওয়ার্কশপ। আচ্ছা, সবাইকে নিয়ে, মানে দ্য হোল টিম ওয়াজ দ্যাট। তারপরে তো নৃসিংহপ্রসাদ বাহাদুরের স্ক্রিপ্ট। কাজটা যখন হচ্ছে, দ্য হোল ডেডিকেশন ওয়াজ টু পুট ইন 100%, এবং একটা চরিত্রকে রূপ দেবার জন্য যেটা প্রয়োজন ইন টার্মস অফ আহারিয়াম, কি কস্টিউমস, জুয়েলারি, কি মুভমেন্টস, কি your own preparation to be that character. তো সেগুলো কিন্তু আমি ফুল সাপোর্ট পেয়েছি ফ্রম দ্য ডিরেক্টর, ফ্রম দ্য প্রডিউসার, ফ্রম দ্য স্ক্রিপ্ট রাইটার। মানে দ্য ওয়ে দে গ্রুমড আস ওয়াজ অ্যামেজিং। আর তার আগে যেহেতু আমাদের একটা ক্লাসিক্যাল ড্যান্স ট্রেনিং ছিল, সেইটা হয়তো করতে হয়তো কেন বলবো, অফকোর্স সেইটার জন্যই হয়তো আমার কাজটা করতে সুবিধে হয়েছিল। এটা মানে কতদিন ধরে শুটিংটা হয়েছে বা হতো? জেনারেলি তো আউটডোর শুটিং হতো তখন, মানে টেকনিশিয়ান 1 বা টেকনিশিয়ান 2 এরকম জায়গায় পুরো সেটস ফেলে হতো। ও দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অশোক, কি সারনেমটা ভুলে যাচ্ছি, উনি ছিলেন সত্যজিৎ বাবুর সেট ডিজাইনার এবং ওনার ডিজাইন করা সেটস এর 94 এর পুরো সেটস তৈরি হয়েছিল। আচ্ছা, 94 থেকে তাহলে সেটাই পুরো হ্যাঁ, শুরু হচ্ছে। ধরো অ্যাবাউট 10-15 ডেজ তো শুটিং হতো। আচ্ছা, 10-15 ডেজ হতো, তার আগে 10-15 ডেজ এর একটা প্রিপারেশন থাকতো। ওকে। আচ্ছা, এই ওই সময় দাঁড়িয়ে আমার জানার খুব ইচ্ছে যে দুর্গা হওয়ার জন্য প্রচুর একটা টিডিয়াস ওয়ার্ক তো রয়েছেই, কারণ লম্বা একটা প্রিপারেশন টাইম আছে। শুটিংটা কিভাবে হতো? মানে ও ফিল্মে শুটিং হতো, কিন্তু আমি বলছি যে হাত নিয়ে বা গ্রাফিক্যালি দেখিয়ে দেওয়া বা ক্রোমা নিয়ে এরকম কোনো ব্যাপার, কিভাবে শুটটা হতো? গ্রাফিক্স তো তখন ছিল না, ডিজিটাল গ্রাফিক্স তখন, কম্পিউটারাইজড গ্রাফিক্স ছিল না, রাইট? আমাদের প্রথমবার যেটা হয়েছিল, প্রতিমার যে স্ট্রাকচার থাকে, হ্যাঁ, যেটা আমরা ব্যাক সাইড থেকে দেখতে পাই, রাইট? এক্স্যাক্টলি সেই স্ট্রাকচারটা 8টা হাতের, এবং আমার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। হাত বেঁধে দেওয়া হলো এবং মাটির হাত এবং বাঁশের ওই পুরো স্ট্রাকচারটা রয়েছে যেটা আমার বডিতে ফিট করছে না, সো আমাকে রীতিমতন ওইটা নিয়ে দাঁড়াতে হচ্ছে এবং সেইটা গ্রিন রুম থেকে রেডি হয়ে আমাকে রীতিমতন এরম ভাবে 4-5 জন মিলে ধরে নিয়ে গিয়েছিল আর কি স্টুডিওর ভেতরে। এবং সেটটা ছিল পাহাড়ের শট, ইফ ইউ রিমেম্বার ইন 1994 দ্যাট ওয়াজ কোয়াইট আ ওয়াক আপ দ্য স্টেয়ার্স, যেটা আমাকে ধরে ধরে তোলা হয়েছিল।
এবং শেষেতে দেখবে এরকম হয়ে গেছে, মুভমেন্টটা এরকম হয়ে গেছে, মানে আই ওয়াজ রিয়েলি ফলিং, এবং ও পেছনে হ্যাঁ, কেউ হ্যাঁ, দেখেছি ধরে সেটা। ধরে তখন জাস্ট ফ্রিজ করে দেয়। তারপরে গুলোতে কিভাবে শুটিং হলো? এটা তো 94 এর ঘটনা। 94-এও হয়েছে, 96-এও হাতের ওইরকম ওই স্ট্রাকচারেই বেঁধে হয়েছিল। তার পরবর্তীকালে আমি যখন এই অফারটা আবার আসে যে তোমাকে আবার ডেকে পাঠানো হচ্ছে এই কাজটা করার জন্য, তখন ওনারাই কুমোরটুলি থেকে মৃৎশিল্পীদের নিয়ে আসেন আমাদের বাড়িতে, আচ্ছা। এবং তারা এসে ফাইবারের কাস্ট তৈরি করেন। সো দ্যাট ওয়াজ ওয়ে লাইটার, এবং ওই ওই একই প্রসেসে বানছে কিন্তু অনেকটা হালকা। অনেকটা হালকা, স্বাভাবিক অর্থেই। বাঁশ মাটি দিয়ে তো বিশাল ওয়েট, এবং সেটা থেকে জাম্প করা, কারণ প্রচুর ব্যাপার আছে। মুভমেন্ট ছিল, হ্যাঁ, এবং সেটা আমাকে কোথাও মনে হচ্ছে আমাকে খুব রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমার মুভমেন্টটাকে। আমার বডি তো আর আমার বডি বা মাসল মুভমেন্টটা তো ইকুয়ালি সাপোর্টেড হচ্ছে না ওই স্ট্রাকচারটা দিয়ে। তো আমি যেটা করছি তার যে একটা ফিডব্যাক আগেনস্টে আসবে সেটা তো আসছে না। একটা মুভমেন্টের তো গিভ এন্ড টেক আছে, রাইট। একটা মুভমেন্ট তো শুধু আমি মারছি না, তার ফিডব্যাকটাকে তো আমাকে ফেরত পেতে হবে, তবে না আমার মুভমেন্টটা কমপ্লিট হবে। সেইটা ওয়াজ চ্যালেঞ্জিং, অফকোর্স দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং বিকজ অফ দ্য ওয়েট। আর এখন টেলিভিশনে দেখা হয়? অফকোর্স রেগুলারলি, শুধু মহালয়ার সময় নয়, উই গো ব্যাক অ্যান্ড ওয়াচ। সেটা আপনার, সেটা তো তোমার যে ক্রিয়েশনস যেগুলো। আমারটা না, আমার নিজের প্রোগ্রাম দেখতে আমার একদম ভালো লাগে না, কেন? কারণ শুধু মনে হয় কত ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে যেগুলো সেই বয়সে সেই ম্যাচুরিটি, সেই এক্সপার্টিস, সেই এক্সপিরিয়েন্স ছিল না, যেগুলোতে আরো হয়তো ইমপ্রুভ করতে পারতাম প্রেজেন্টেশনটা। সেই জন্য আমি নিজের অনুষ্ঠান কখনো দেখি না, যে কোনো নাচের অনুষ্ঠান, মানে জাস্ট মহালয়া নয়, আমি যে কোনো নাচের অনুষ্ঠান আমি দেখি রিহার্সালটা, so that I can improve on myself to do the presentation. ওকে। But once the presentation is done, I don't want to look back into it. I take it again fresh. কি আমাকে আবার নতুন করে কাজটাকে করতে হবে to have that fresh feel in the presentation. আর নতুন যে এই যে মহিষাসুর মর্দিনী, বিভিন্ন রকম গল্প যেরকম আমরা দূরদর্শনে দেখেছি, এখন এর গল্প অনেক বদল এসছে, এবং অনেক গ্রাফিক্স এর কাজ হয় এখন, হার্নেস ইউজ করে জাম্প করা, ফ্লাই করা, বিভিন্ন কিছু এসেছে। কিভাবে দেখো ওই ছবি আর এখনের? আমার এখন যেহেতু এত ইজি অ্যাক্সেস টু রিসোর্সেস, ইনফরমেশন, এবং পড়াশুনো করে কাজ করার ইচ্ছে থাকলে নোবডি ক্যান স্টপ ইউ। এবারে এই চরিত্রগুলো যখন তুমি করছো, এর যা ডেপথ এবং এর জন্যে যে একটা প্রিপারেশন দরকার, সেটা আমার মনে হয় সবসময় ইম্পর্টেন্ট। বিকজ আমাদের অভিনয়ের ক্ষেত্রে স্বাত্বিকম, যেটা ইনার ইমোশনস অ্যান্ড ফিলিংস, যেটা তুমি ফিল করছো, সেটাই যদি কাজটা না হয়, তুমি কি করে তোমার রাসাটা ভাবাতে ট্রান্সফর্ম হবে, তোমার সামনের দর্শক কি করে সেটা ফিল করবে? সেইখানেই তো একটা কানেকশনটা কেটে গেল, কেমিক্যাল রিয়াকশনটা তো হলোই না তাহলে পুরোপুরি ভাবে। সো হাউ ডু আই ডু দ্যাট? এবং এটা আমার মনে হয় ক্লাসিক্যাল ড্যান্স ট্রেনিং এর একটা বিশাল অংশ, উইদাউট উইচ আ ড্যান্সার ইজ নট রেডি টু গো অ্যান্ড পারফর্ম অর প্রেজেন্ট। কারণ তুমি যে কোনো চরিত্র করো, তুমি রাম, রাবণ, সীতা, দ্রৌপদী, তুমি যাই করো, তার অ্যাট্রিবিউটস গুলো জানতে হবে। সে কি উত্তমা নায়িকা না মধ্যমা নায়িকা? উত্তমা নায়িকা তো কি, কোন কোন কনটেক্সট থেকে সেই উত্তমা নায়িকা, সেগুলো তো জানতে হবে। তবে তো তুমি তার প্রেজেন্টেশনটা, অথেন্টিক ইজ আ বিগ ওয়ার্ড, আমি বলছি না অথেন্টিক, কিন্তু আর্টিস্টিক এবং এস্থেটিক্স নিয়ে একটা এথিক্স ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার একটা আর্টিস্ট হিসেবে একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি আছে ইন টার্মস অফ ইয়োর প্রেজেন্টেশন। ইউ জাস্ট ক্যানট কাম অ্যান্ড ডু এনিথিং ইন টার্মস অফ দুর্গা, কালী, শিব, পার্বতী। ইউ ক্যানট ডু দ্যাট। ইভেন মহিষাসুর বা রাবণ, মানে আমরা রাবণের যে রাবণ স্তোত্র পাচ্ছি, সেই স্তোত্র শিবতাণ্ডবের স্তোত্র, সেই স্তোত্রের কি মাহাত্ম্য,
সেটা না বুঝে যদি আমি শিব হয়ে নাচি তখন ওখানে তো মুশকিল না, তাহলে তো বুঝলামই না কেন নাচছি, কিসের জন্য নাচছি। তারপরে ধরো এটা আমি ফ্রিকুয়েন্টলি দেখি, নট ইন টার্মস অফ মহালয়া বাট ইন টার্মস অফ মানে জেনারেল প্রেজেন্টেশন অফ ড্যান্স, হুঙ্কারের স্তোত্র, কালিকা স্তোত্র হচ্ছে, রাইট? Dancer does not know what is she dancing as. Are you the character Kali or you are the devotee of Kali? তুমি কখনো কালী হয়ে যাচ্ছ, কখনো ডিভোটি হয়ে যাচ্ছ। তুমি তাহলে ন্যারেটর না ক্যারেক্টার না কি? হ্যাঁ, আমি জানি কাহারি অভিনয় আমাদের ট্রেডিশনাল আর্ট ফর্মে রয়েছে, যেখানে আমি অ্যাট দ্য সেম টাইম রাম, রাবণ, সীতা, রামায়ণ যখন আমরা প্রেজেন্ট করছি, আমরা সেগুলো হচ্ছি। কিন্তু the big but is you are not in a character costume. তুমি যখন একাহারি অভিনয় করছো, you are in a traditional Bharatanatyam or Mohiniyattam or Kathak attire, which is a standardized form. তুমি একটা কস্টিউম পরে রয়েছো, সেখানে আমি রাম, রাবণ, সীতা, হনুমান সব হচ্ছি। সেটার একটা প্রসেস আছে, সেটার একটা স্ট্রাকচার আছে, সেটা ফলো করে একটা কোরিওগ্রাফি তৈরি হচ্ছে, একটা রেপারটয়ারের আইটেম যখন হচ্ছে। কিন্তু যখন তুমি একটা ড্যান্স ড্রামা করছো বা ড্যান্স থিয়েটার ফরম্যাট, যেমন ধরো মহালয়ার অনুষ্ঠানগুলো হয়, সেখানে যদি অনেক সময় দেখেছি এটা, তোমার শিব পার্বতী হঠাৎ নাচতে শুরু করলেন কোনো একটা স্তোত্রের মধ্যে, কিন্তু সেটা তো তাদেরকে উদ্দেশ্য করে আরাধনা করা হচ্ছে, তারা নাচছে কেন? তারা নাচলে তারা ক্যারেক্টার হয়ে নাচুক, তারা ডিভোটি হয়ে যাচ্ছে কখনো কখনো নাচ থেকে। ওই জিনিসগুলো কি জানো তো, এখন অডিয়েন্স অনেক বেশি এডুকেটেড হয়ে গেছে, দে নো আ লট, দে কোয়েশ্চেন আ লট, দে ক্যানট বি ফুলড। এইটা প্রেজেন্টেশনের সময় খুব বেশি করে মন দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা দিদি, আবার আমরা একটুখানি শুটিং এ ফিরবো। এটা তো না হয়ে গেল এই সময়কার, তুমি যেহেতু দুর্গা করেছো তো সেই হিসেবে যারা মহিষাসুর মর্দিনী, যারা এখন টেলিভিশনে যেটা হয় বেসরকারি চ্যানেলগুলোতে, সেটা নিয়ে মেইনলি কথাটা হলো। তো তুমি সেটা নিয়ে বললে একটু একবার, সেই সময় যখন তুমি শুটিং এ যেতে, শুনেছি নাকি তোমরা ওই পুরো নিরামিষ খেয়ে থাকতে, পুরোটা শুটিং জুড়ে চলতো সেই পুরো, এবং খাবারের প্রচুর অ্যারেঞ্জমেন্ট থাকতো, কিন্তু কিছুই ছুঁয়ে তোমরা দেখতে না। এটার পিছনে কারণটা কি? সাত্বিক আহারের তো একটা মাহাত্ম্য আছেই আমাদের শাস্ত্র এবং কালচারে। সেটার ফার্স্ট একটা প্র্যাকটিস শুধু আমার বাড়িতে নয়, আমি বলবো না, এটা আমাদের ট্রেডিশনাল আর্ট ফর্মস এর মধ্যে একটা পার্ট অফ দ্য ট্রেনিং, সংযম একটা পার্ট অফ দ্য ট্রেনিং। এবং এটা তো মানে মানে অনেকটাই তো কর্মযোগের মতন একটা ব্যাপার, যেখানে তুমি অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে এসে একটা কাজ করার চেষ্টা করছো। তার একটা কনসেন্ট্রেশন, তার একটা বডি ফিটনেস, তার একটা ক্লিয়ারিটি অফ থট, সবকিছু ম্যাটার করে। এবং তুমি যখন স্টেজে উঠছো, আমার কাছে বা আমি আমার মানে বিভিন্ন ড্যান্সার্সদের মধ্যে দেখেছি, এটা শুধু আমার ইউনিক প্র্যাকটিস কিন্তু নয়, এটা আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ড্যান্সার্সদেরকে দেখেছি যারা কিন্তু এই প্র্যাকটিসটা ফলো করে। এবং এটা আমার ক্ষেত্রেও, দিস ইজ নট আ প্র্যাকটিস দ্যাট আই ডিড only during the Mahalaya recordings, but I do that every day whenever I perform. ও ওকে ওকে, কারণ আমরা এটা শুনেছি যে ভোরবেলায় স্নান করে উঠে তারপরে ওই যে আগের দিন রাতে যা নিরামিষ যা খাওয়া হলো, স্নান করে তারপরে তারা শুটিং ফ্লোরে যেতেন। মানে এটা আমাদের কাছে পুজো, জানো তো। এবং আমি তো বলবো, আমার কাছে প্রত্যেক বছর মহালয়ার রেকর্ডিংটাই ছিল আমাদের পুজোর সেলিব্রেশন। মানে ড্রেস অনুযায়ী মা গিয়ে শাড়ি কিনে আনতেন, সেই শাড়ি কেটে কস্টিউম হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য। শাড়িটা কি তুমি নিজে কিনতে? হ্যাঁ, আচ্ছা।
কারণ যে ক্যারেক্টার্স এর অনুযায়ী শাড়ির কালার রিকোয়ারমেন্ট থাকতো, আমাকে দূরদর্শন পারমিশন দিয়েছিল কি আমি নিজের কস্টিউমটা নিজেই নিয়ে আসবো, আমি রেন্টাল কস্টিউমস বা জুয়েলারি পরবো না। তো আমার কমপ্লিটলি টোটাল কালেকশন থাকতো। তবে বি ব্রাদার্স তারা দায়িত্ব থাকতেন এবং তারা অনেক সাহায্য করতেন, প্রচুর সাহায্য করতেন, মানে তাদের হেল্পের তুলনা নেই। বাট দ্য মেটেরিয়াল ওয়াজ মাই পার্সোনাল স্টাফ। আর সেগুলোর স্ক্রিপ্ট অনুযায়ী, যে ধরো শাকম্বরীর একটা পার্টিকুলার হবে, কালীর একটা পার্টিকুলার হবে, দুর্গার একটা পার্টিকুলার হবে, কালার অনুযায়ী আমাকে আগে থেকে একটা লিস্ট দেওয়া হতো। যিনি মানে অজয় ভট্টাচার্য, পণ্ডিত অজয় ভট্টাচার্য স্ক্রিপ্ট করলেই করলেন, কি সিংহবাবু করলেন বা হীরেন চট্টোপাধ্যায় করলেন, আমার রিকোয়েস্টই থাকতো আমার কস্টিউমের ডিটেইলিংসটা আমাকে দেওয়া হবে আগে, এবং আমি পড়ে বুঝবো স্ক্রিপ্টটা যে আমাকে কি করতে হবে। আমার প্রশ্ন থাকলে তারা আমাকে এসে সাহায্য করতেন। তারা ফ্লোরেতে থাকতেন শুটিং এর সময়, যে আমার ঠিক মানে আহারিয়ামটা ঠিক অ্যাকর্ডিং টু দ্য ওনাদের যে সোর্স, অরিজিনাল সোর্স, সেই সোর্স অনুযায়ী আমি কি করতে পেরেছি, এবং না হওয়া পর্যন্ত কিন্তু উই ডিডন্ট গো ফর দ্য শুট। ওকে। সব থেকে একটা গ্লেয়ারিং এক্সাম্পল হচ্ছে কালী। কারুর করার কথা ছিল অন্য কোনো, মানে দূরদর্শন থেকে সেই বছর ওরা বিভিন্ন নবদুর্গার অনেকগুলো ফর্ম করেছিল, কৌশিকী, শাকম্বরী, কালী, সরস্বতী, লক্ষ্মী, এরকম সব ফর্মগুলো হচ্ছিল। তো কালী বোধহয় অন্য কারোর করার কথা ছিল, সে লাস্ট মিনিটে ব্যাক আউট করে, বিকজ ওই মানে কালো স্কিন টোন করতে হবে এরকম কিছু। তো আমাকে বলা হয়েছিল যে তুমি এরকম ফুল স্লিভস কিছু ব্ল্যাক পরে নাও, দিয়ে করো, কিন্তু সেটা তো বোঝা যাবে বাঘঝালের আন্ডারনিথ আমি যদি বডি হাগিং ব্ল্যাক পরি ওটা বোঝা যাবে। সো আমাদের মেকআপ ম্যান যিনি ছিলেন নিমাই দে, উনিও সাজেস্ট করেন এবং গুরুজিও ছিলেন সেই শুটেতে। গুরুজিও বলেন না না ওরম ভাবে করা যাবে না, ইউ ডু ইট প্রপারলি, আদারওয়াইজ ইউ ডোন্ট। তাহলে ক্যারেক্টার বাদ দিয়ে দাও, শুধু তখন কথা হলো ছবির মাধ্যমে ওই পুরো স্তোত্র পাঠটা করা হয়ে যাবে। অজয় বাবু সাজেস্ট করলেন, তাহলে যে ঠিক আছে একবার ট্রাই করেই দেখি। রেডি নেই, কিন্তু প্রিপারেশন নেই, মানে ওটা সেদিনকে অন স্পট হচ্ছে দূরদর্শন। তারপরে এটা 97। আচ্ছা, ওকে। 97-এ কিন্তু আমাদের দূরদর্শনের ইন হাউস পুরো রেকর্ডিং হয়েছিল উইথ দ্য সেটস এন্ড এভরিথিং। যাচ্ছি, বলছে না স্কিন টোন তো সেই ইয়েলো দেখা যাচ্ছে, আবার ফেরত, আবার একবার ঘষে এলাম, আবার ফেরত, এরকম করে বোধ হয় বেশ কয়েকবার হওয়ার পরে ফাইনালি আর মানে যে এমনি মেকআপ ইউজ হচ্ছিল হলো না। কাজল নিলেন পুরো হাতে, সবকিছু একদম গলা টলা সব করে, মেকআপ তো ঠিক আছে, দ্যাট ওয়াজ ডান। তো সেইভাবে ওই হুঙ্কারে তৈরি হয়েছিল তখন। মানে কত গল্প থাকে যেগুলোর গল্প আমরা সত্যি দেখে আমরা জেনে উঠতে পারি না, কারণ দূরদর্শনের মহিষাসুর মর্দিনী অদ্ভুত, তার একটা অমোঘ মায়া আছে, যে মায়ায় আমরা আচ্ছন্ন থাকি। এবার একটু বলো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়ে গেল, সাজগোজ হয়ে গেল, এবং শুটিং এর সময় এমন কোনো মুহূর্ত যে এই সময়টা ভীষণভাবে ফিল পেয়েছো, কোনো একটা শক্তি এসছে, ভর করেছে, মনে হয়েছে? না না সব কিছু না, কিন্তু তবে আমি পুরো তার প্রেয়ার করেই আমি ফ্লোরেতে ঢোকা এবং কাজটা করা করেছি। ইট ওয়াজ অল আ ম্যাটার অফ ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন, এবং তাকে স্মরণ করে কাজটা করতাম। আই ডোন্ট বিলিভ ইন সামথিং কামিং টু মি, বাট it is me from within. If I cannot feel that special power, আমার মনে হয় না আমি করতে পারবো বলে। এবং এটা যেহেতু আমি স্টেজ পারফর্মার বেশি, সেহেতু দূরদর্শনের কাজটা অফকোর্স একটা ইউনিক অপরচুনিটি, একটা ইউনিক এক্সপিরিয়েন্স। কিন্তু যে মুহূর্তে ওই মিউজিকটা চলতে শুরু করে, এবং মিউজিক এত পাওয়ারফুল এবং স্ট্রং একটা মিডিয়া, যে
ইউ অলরেডি স্টার্ট ফিলিং ডিফারেন্ট। আমার কাছে সেইটা, আমার সেই ভাইব্রেশনটা খুব কাজ করে। সো আমি সব মিউজিকের সঙ্গে সবসময় হয়তো আমি কানেক্ট হবে না, রাইট? একটা কোরিওগ্রাফি করার সময় হয়তো কোনো একটা মিউজিক কোথাও বাজছে, কিন্তু দ্যাট ইজ পুলিং মি কি আমাকে এটা কাজ করতে হবে আর কি। তো সেটা আই ওয়াজ ভেরি ফরচুনেট কি দূরদর্শনের থেকে যে মিউজিক করা হয়েছিল, কল্যাণ সেন বরাট করেছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী গান গেয়েছেন, হৈমন্তী শুক্লা গান গেয়েছেন, ইন্দ্রাণী সেন, শুভদীপ চক্রবর্তী। তো এদের রেন্ডিশন অফ দ্য মিউজিক, দের ভোকাল ইম্প্যাক্ট ওয়াজ সো ইন্টেন্স কি এইটাতে যদি ভাব না আসে দেন সামথিং ইজ প্রবলেম্যাটিক। এটা আমার মনে হয় শুধু আমি না, আমার দর্শকও আমার সঙ্গে একমত হবেন। 10টা বছর তো মা দুর্গা সেজে মানুষের মন জয় করা, মনোরঞ্জন করা, তারপরে কেন উধাও হয়ে যাওয়া? তারপরে কেন আর আমরা পেলাম না? তারপরে দূরদর্শন অন্য লোককে নিল, তাই নিলাম না, আমাকে পেলে না, আমি কি করব? না না, আমার মনে হয় নতুন মানুষের এসে কাজটা করা ভালো, জানো তো, তাতে কাজের গুরুত্বটা বাড়ে। এবং আমি এটা আজকে প্রাউডলি বলতে পারি, আজকে দূরদর্শনের এই মহালয়ের অনুষ্ঠানের ক্রেজ, এত চ্যানেলস, ইউটিউব চ্যানেলস, মানে কোনো প্ল্যাটফর্ম বাকি নেই যারা এই কাজটা করছে। কোথাও মনে হয় সেই কাজটার যে মাহাত্ম্যটা সেটা এত জায়গায় ছড়িয়ে পড়েছে, এত মানুষ কাজ করতে চাইছে। এবং মহালয়ার সময় নয়, আমি তো মানে অ্যাডস দেখি ফেসবুকে এবং নেটে যে কত মাস আগে থেকে অডিশনের জন্য মানুষজন রেডি হচ্ছেন। সো দ্যাটস ভেরি গুড। আমি একা জায়গা থেকে অধিকার করে রাখলে আজকে কি এই ক্রেজটা হতো? আমার মনে হয় না। এবং সেটা অ্যাকচুয়ালি খুব রিওয়ার্ডিং, কারণ আমি একজন টিচার, আমি চাইবো আরো নতুন লোক আসুক, ডেফিনেটলি অনেক অনেক ভালো কাজ হোক। তারপরে ধারাবাহিক বা ছবি, সেরকম একটা প্ল্যান থাকে, সেটাতেও আমরা পেলাম না। সেগুলো কেন হলো না? সেটা বোধহয় ঠিক, সেটা প্রচুর এসছিল দূরদর্শনে কাজ শুরু হবার থেকে। কারণ যেহেতু ওটা স্টুডিও ফ্লোরেতে কাজ হতো, অনেক যোগাযোগ হয়েছিল। প্রচুর ডিরেক্টরস, প্রডিউসার্সরা অ্যাপ্রোচ করেছিলেন, কিন্তু আমার ঠিক ওই বাণিজ্যিক মানসিকতার বোধহয় কোথাও একটা অভাব ছিল যে আমি জাস্ট ফিল্মে কাজ করতে চাই বলে আমি কাজ করব। আই অলওয়েজ সার্চড ফর গুড স্টোরি লাইন, বা এমন একটা চরিত্র যেটাতে আমার কন্ট্রিবিউট করার কিছু থাকবে, যেটা আমাকে ভাবাবে। সেই রকম হয়তো আমি কিছু সুযোগ পাইনি। সেটা একটা ডেফিনেটলি আফসোস আছে যে সেরকম যদি কোনো ফিল্ম বা টিভির এরকম কাজ হতো আমি নিশ্চয়ই করতাম, এবং এখনো যদি সেটা হয় আমি কিন্তু কাজ করতে ইচ্ছুক। তাই? বাহ, তাহলে তো আমরা অপেক্ষায় রয়েছি। মানে কথা চলছে, কেউ এই রিসেন্ট টাইমসে কার সঙ্গে কথা হচ্ছে, ছবি বা ওটিটি? কারণ যেহেতু আমি বিদেশে থাকি এবং সেটার জন্য হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। মহালয়ার সূত্রে তোমাদের মতন অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে, যারা ইন্টারভিউ নিয়েছেন, হয়তো অনলাইনে ইন্টারভিউ নিয়েছেন বা পেপার ইন্টারভিউজ বেরিয়েছে since the time I left, বা rather I should say I moved out of Kolkata. বাট ফর্চুনেটলি আমি বলবো বিদেশের মাটিতে আমি কাজটা করতে পারছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে করছি, ইন অ্যাকাডেমিয়া বলো, ইন মেইন স্ট্রিম ড্যান্স বলো, ইন ট্রেনিং বলো, মানে বহু স্টুডেন্টসরা শিখছে এবং সিনসিয়ারলি শিখছে, যারা ফিউচারে ভাবছে তারা ডান্স নিয়ে কিছু করতে চায়। ইভেন মানে আমি এখন কানাডায় রয়েছি বলে কানাডা থেকে তারা পড়াশোনায় আসছে, ইউনিভার্সিটিসে ধরো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সের উপরে কত রিসার্চ পেপার্স হচ্ছে, এবং আই এম ফর্চুনেট কি আমি তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারছি। সো সেটা তো একটা খুব ভালো আর কি, যে আমার দেশের কালচার এবং ট্রেডিশনটাকে আমি যে একটা বিদেশের মাটিতে গিয়ে সেটাকে শেয়ার করতে পারছি, নট অনলি উইথ ইন্ডিয়ানস বাট অ্যাট লার্জ এভরিওয়ান, সেটা খুব রিওয়ার্ডিং।
আমাদের গিয়েও অনুষ্ঠান আছে অ্যাকচুয়ালি, ড্যান্স অন্টারিও উইকেন্ড বলে একটা বড় ফেস্টিভ্যাল হয় 3 দিন ধরে। তো সেখানে আমি এবং আমার টিম করবে যোগা সূত্রা ওকে ওকে again with the primordial force of energy. রাজাস তামাস এবং সাত্য রাজাস তামাসের উপরে একটা প্রোডাকশন হবে অ্যাবাউট 20 মিনিটসের মতন, ফুললি মোহিনীয়াটমে। তো সেই সব কাজ চলছে, টেগর এর ওপরে প্রচুর কাজ চলছে, রবীন্দ্রনাথের বিভিন্ন নৃত্যনাট্য নিয়ে, ওখানকার মিউজিশিয়ানসদেরকে নিয়ে পুরো লাইভে করিয়ে। ইটস আ ভেরি রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স। আমি বলতে পারি না যে আমি কাজ মিস করছি, আমি 24/7 কাজ করছি, এবং সেটা আমার মনে হয় আমার দর্শকদের আশীর্বাদ যে আমরা সেটা করতে পারছি। সেই কাজ তো মানে করে যেতেই হবে, কারণ সৃষ্টি করে যেতেই হবে, প্রত্যেক মানুষকে কাজের মধ্যে দিয়ে থাকতে হবে। কিন্তু যেটা জানা যে আমরা কি আবার দেখতে পাবো অভিনয় জগতে আসার? আমার ইচ্ছে আছে, কেউ আমাকে ডাকলেই আমি চলে আসবো। আচ্ছা, লাস্ট সেটা হচ্ছে যখন আমরা টিভিতে যে আমরা যে দেখি বিভিন্ন সময় বিভিন্ন হিরোইনসরা দুর্গা সেজেছে, কাকে মনে হয় যে ভীষণ অ্যাপ্ট, একে দেখলে সত্যি মা দুর্গার মতন লাগে? ইন্দ্রাণী হালদার, অপরাজিতা, হেমা মালিনীকে ঠিক আমাদের জাজ করার লেভেলে আমরা পড়ি না, তাই ওটা বললাম না। এবং নতুন আর্টিস্ট প্রজন্ম। যারা করছেন, টু বি ভেরি অনেস্ট, আমি সবার হয়তো নামগুলো ঠিক বলতে পারবো না, কিন্তু জি বাংলার আমি বলছি শুভশ্রী? না, ওনারটা আমি ওই- দেখিনি। পায়েল, পায়েল কি জি বাংলার? বোধহয় না। ঠিক এখন মনে আই এম নট শিওর, অনেক চ্যানেলসে হয়তো। পায়েলের কাজ আমার খুব ভালো লাগে, কারণ ওর কোথাও একটা খুব ডিগনিফাইড প্রেজেন্টেশন আমার খুব এবারে হিরোইনস যারা কাজ করছেন, তাদের ড্রেসিংটা দেখে আমি ঠিক তাদেরকে শ্রদ্ধার সঙ্গে মহালয় ভরে মা বলে নমস্কার করতে পারবো, সেইটা একটু চিন্তা। স্বয়ং মা দুর্গা যখন সামনে রয়েছেন, তো অবশ্যই তার গলা থেকে যদি কিছু আমরা না শুনি সেটি ঘোর অন্যায় হবে। তো অবশ্যই দিদি তোমার থেকে কিছু শুনতে চাই মা দুর্গার সেই গায়ে কাটা দেওয়া। গর্জে গর্জে শানং মূঢ় মধু ইয়াবৎ পিবাম্যহম মায়া ত্বয়ি হতে ত্রৈব গর্জে সন্ত্যাসু দেবতা। একটা কথাতেই সবটা বুঝিয়ে দিলেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, শেষ করবো দর্শকদের, যদি তুমি কিছু বলো তোমার তরফ থেকে। তাদের তো প্রথমে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত দিন ধরে এত ভালোবাসা, এত আশীর্বাদ দেওয়ার জন্যে। সেইটা সব সময় চেয়ে নেব আমার কাজের জন্যে, এবং আমাদের মতন যারা আর্টিস্ট এই ফিল্ডে রয়েছে। আর্ট ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট ফিল্ড, আপনাদের ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তাই সবার আগে আপনারা খুব ভালো থাকবেন আর এইভাবে আমাদের সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ। ভালো থেকো, আরো সৃষ্টির মধ্যে দিয়ে থাকো সব সময়। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শুভমের সঙ্গে অরুণাভ, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।